বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুভ সকাল। আমার রুটিনে যদিও আজকে একটি ক্লাস ছিল, কিন্তু আমি আরও একটি বোনাস ক্লাস নিচ্ছি। এই ক্লাসটি আমার নিজের জন্য, যেন আমার একজন প্রিয় লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার জন্ম হয়েছিল 1838 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1894 সালে। অর্থাৎ তিনি হচ্ছেন অনেক প্রবীণ একজন লেখক এবং লেখকদের লেখক। এবং সেই লেখকের মূল পরিচয় যদিও ঔপন্যাসিক, বাংলা সাহিত্যে আধুনিক উপন্যাসের প্রথম রচয়িতা। যদিও আমরা আলাদাকে জানি, কিন্তু সেটি একটি অগোছালো অসংলগ্ন উপন্যাস ছিল। সত্যিকার বিদেশি ভাবধারায় বা সত্যিকার নোবেল যেরকম বলে সেই রকম হওয়ার যে জিনিসটি ছিল, সেটি ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে। তো আমি আজকে যে লেখাটি আলোচনা করব সেটি তোমরা দেখেছ, যে বাংলা নব্য লেখক দিকের প্রতি, অর্থাৎ নতুন লেখালেখি যারা করতে আসবেন প্রতি নিবেদন, তিনি কি নিবেদন করেছেন সেই কথাটি আমরা আজকে তুলে ধরছি। আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে আমরা ঔপন্যাসিক হিসেবে চিনি, কিন্তু আমি ক্লাস 9 থেকে তাকে একজন প্রবন্ধকার হিসেবে দেখছি। এবং আমি এই আগের সিলেবাসে, আগের যে বইটি, এবছর তো আমরা নতুন বাংলা বই পেয়েছি, আগের সিলেবাসে একটি লেখা ছিল যেটির নাম হচ্ছে বিড়াল। সেই বিড়াল নামে একটা লেখা, অনেকটা রূপকথাধর্মী, গল্পধর্মী, কিন্তু সেটিও একটি প্রবন্ধে ছিল। এবং আমি যে প্রথম লেখাটি তার ক্লাস 9 থাকতে পড়ি, সেটির নাম ছিল যে রচনার শিল্পগুণ। অর্থাৎ লেখক হওয়ার জন্য যে ট্রেনিংটা দরকার, লেখালেখি কোর্স করতে গেলে যে ক্লাসগুলো নিতে হয়, সেখানে বঙ্কিমচন্দ্র তার উত্তরসূরি লেখক যারা, তাদের লেখকদের লেখক, আমি তাকে প্রথমে বলেছি, সেই লেখকদের উদ্দেশ্যে তিনি কিছু লেখা লিখে গেছেন, যিনি আজকে বেছে নেয়, কিন্তু সেই লেখাগুলি আমাদের কত নির্দেশক হিসেবে কাজ করছে। তো নতুন সিলেবাসে এই লেখাটি যুক্ত হওয়ায় ব্যক্তিগতভাবে আমি লেখক হিসেবে খুবই উপকৃত হয়েছি। এবং আমার যারা ছাত্রছাত্রী আছে তাদের অনেকেই কিন্তু লেখালেখির চেষ্টা করছে বা কবিতা লিখছে, বা বিভিন্ন বইমেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে তাদের সাথে আমার দেখা হচ্ছে লেখক পরিচয়। আমার ক্লাসে তোমাকে ছাত্র পরিচয় হতে পারছি, কিন্তু এর বাইরে বিভিন্ন জায়গায় তোমাদেরকে আমরা, অন্তত ফেসবুকে হলে এমনভাবে পাচ্ছি যে তোমরা মনের ভাব প্রকাশ করতে চেষ্টা করছো, যে একটি মানুষ মরে যাওয়ার আগে হলো তো সে একটা সুইসাইড নোট লেখে, অর্থাৎ লেখক হয়ে সে কিন্তু মৃত্যুবরণ করে। শিক্ষিত সবার মধ্যেই নিজেকে প্রকাশ করার বা নিজের আকুতি, নিজের মনের ভাব প্রকাশ করার একটা ইচ্ছা থাকে, সব মানুষেরই থাকে, সকল পর্যায়ের, উঁচু নিচু, ধনী নির্ধন, কালো ধুলো, সবার মধ্যে সেই জিনিসটি আছে। তো তুমি সুন্দর করে যদি কিছু একটা লিখতে চাও, একটা মানুষ যদি অমর হতে চায়, তাকে অন্তত একটা কাজ করতে হবে, সে একটা কিছু বাণী পৃথিবীতে রেখে যাবে, যে এই কথাটি সেড বাই গোপসান, সেড বাই রবীন্দ্রনাথ ঠাকুর, সেড বাই নজরুল, বা কেউ একজন বলেছেন এই কথাটি পৃথিবীর মানুষ সেটা অনুসরণ করবে, অনুকরণ করবে, মনে রাখবে, ওই একটি কথার জন্য তিনি অমর হয়ে থাকবে। যদি একটা স্মরণীয় বাণী, একটা লাইন পৃথিবীতে কেউ সৃষ্টি করে থাকে বা দিয়ে যেতে পারে, উনি মরে যাবেন, কিন্তু ওনার সৃষ্টিকর্ম, তার একটা স্মরণীয় বাণী মানুষ মনে রাখবে। যে কারণে শেক্সপিয়র 500 বছর আগে দুনিয়া থেকে হয়তো চলে গেছেন, কিন্তু তার রোমিও জুলিয়েট, তার উপন্যাস, তার নাটক সারা পৃথিবীতে জনপ্রিয়। এবং রোমিও জুলিয়েট নামটি আমরা এখনো আমাদের মাঝে দেখতে পাই, এবং এখনো এটা জনপ্রিয় হয়। রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছর বেঁচে ছিলেন, কিন্তু তার সৃষ্টি, তার কবিতার বয়স অনেক বছর, অনেক বেশি, তার চেয়ে দীর্ঘ হয় আর তার কবিতা, তার সৃষ্টি। তাহলে আমি যদি একসময় চলে যাই, হারিয়ে যাই, কিন্তু আমার কোনো কথা, কোনো বাণী যদি কারো মনে দাগ কাটে, তাহলে তার জন্য হয়তো আমি তার মনে বেঁচে থাকবো বা অমর হতে থাকবো। আর তোমরা যদি একটা SMS কাউকে দাও, সে যদি সেটা মনে রাখে, তুমি এত সুন্দর করে লিখেছো, যে 5 বছর 10 বছর পরেও সেটা তার মনে দাগ কেটেছে, তাহলে তুমি তার কাছে অন্তত অমর হয়ে রইলে। আমরা এরকম দেখেছি যে সুন্দর একটা কমেন্ট কেউ দিলে অনেকের মন ভরে যায়, আবার একটু ব্যাড কমেন্ট করলে, একটা খারাপ কিছু বললে তার মন ভেঙে যায়, সে এমনকি আত্মহত্যার দিকে হয়তো ধাবিত হতে পারে। আমি এই দীর্ঘায়িত না করে ভূমিকা, লেখক যে কথাগুলি বলেছেন সেগুলি একটু বুঝিয়ে চেষ্টা করি। এখানে বেশি পয়েন্ট দেননি, উনি 13টি পয়েন্ট, যদি আমরা আনলাকি বলি, খুব বেশি পয়েন্টের দরকার নেই। এই কথাগুলি যদি মনে রাখতে পারো, পরীক্ষার খাতায় মানসম্মত, শিল্পসম্মত লেখা তোমরা উপহার দিতে পারবে। একই সাথে তোমরা যখন যা লিখবে, এমনকি ফেসবুকে যদি কোনো স্ট্যাটাসও লেখো, সেই কথাগুলো, এই পয়েন্টগুলো মনে রেখে যদি লেখো, লেখাটা অবশ্যই অবশ্যই মানুষের মনে দাগ কাটবে। আমরা যাকে বলি ভাইরাল হবে, হয়তো ভাইরাল হবে। একটা গদ্য রচনা বা একটা কবিতার লাইন অনেক সময় অনেক বেশি মানুষের মনে দাগ কাটে। যেমন এই মুহূর্তে আমার মনে পড়ছে একটি কবিতার লাইন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।
যে আমি একটু আগে আমার একটা ক্লাসে হতে বলেছি যে আগামী 30শে জানুয়ারি পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে। সেই গত বছরের মার্চ থেকে দেখে আসছি, ধাপে 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 পুরো একটি বছর চলে গেল, কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলো না, এমনকি বইমেলা হচ্ছে না। কিন্তু এখন যদি আমরা খবর পাই যে হ্যাঁ 30শে জানুয়ারিতেই আসলে ছুটি শেষ হয়েছে, করোনাকালীন দুঃসময়টা শেষ হয়েছে, ভ্যাকসিন চলে আসছে, বা আমাদের ভয় কেটে গেছে, শীতকাল চলে গেছে এবং আমরা আমাদের ক্লাসে ফিরে আসছি। অন্তত ফেব্রুয়ারিতে মনে হচ্ছে তোমাদের ক্লাসে আমরা পা রাখবো, তোমাদেরকে আমরা সরাসরি কাছ থেকে দেখব, আমাকে তোমরা দেখবে। সেই সুন্দর দিনের অপেক্ষায় আছি। সেটাই হবে আমার জন্য ঈদের দিন, খুশির দিন বা বসন্ত। যদিও এই পৌষ মাঘ মাসে কিন্তু বসন্তকাল না, মাঘ মাস বসন্তকাল আসবে সেই ফাল্গুন মাসে, ফেব্রুয়ারি 13 তারিখ থেকে, পহেলা ফাল্গুন থেকে। কিন্তু যদি খুলে দেয়, যদি 1 ফেব্রুয়ারিতে আমাদের খুলে দেয়, তাহলে সেটি হবে বসন্ত। অর্থাৎ আমার মন থেকে এই কথাটা আসবে, সেদিন আমি ফেসবুকে স্ট্যাটাস দিব, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। শুধুমাত্র ঈদের দিনটা ঈদের দিন। আমার যে কোনো একটা পুরনো বন্ধুর সাথে 20 বছর পর দেখা হলো, সেটা একটা ঈদের দিন। আমার রেজাল্ট দিল, খুব ভালো রেজাল্ট করেছি, তোমরা যদি A+-এর লোক করো, A+ না অন্তত ভালোভাবে পাস করো, মর্যাদা সম্পন্ন পাস, সেটাও তো একটা ঈদের দিন, খুশির দিন, বসন্তের দিন। তো যাই হোক, আমি অন্যদিকে না গিয়ে মূল কথা আসি। সেটা হচ্ছে প্রথম যে পয়েন্টটা তিনি লিখেছেন, সেটা হচ্ছে যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। অর্থাৎ তুমি যে লেখাটা লিখবে, সেটি লিখে আমি ফেমাস হয়ে যাব, সেলিব্রিটি হয়ে যাব, এটা কখনোই আশা না করায় আমার মনে হয় খুবই ভালো যে যশ পাবো। আমার গোফরানুদ্দিন টিটু আমাকে সারা ওয়ার্ল্ড চিনবে, সারা দুনিয়া চিনবে, সারা চট্টগ্রাম চিনবে, সারা এমইএস কলেজ চিনবে, এটা কখনোই আশা করবো না। আমি পাখি যেমন মনের খেয়ালে আপন খেয়ালে গান করে, ঠিক সেরকমই আমি আমার মতো করে, এই যে আমি এখন ক্লাস নিচ্ছি, আমি কবিতা লিখছি, আমার যা ইচ্ছে তা করছি, আমার শখ পূরণ করছি, ঠিক সেরকমই হচ্ছে করে যাবো। একটা কবিতা বা একটা গল্প, একটা লেখা তুমি লিখবে, কিন্তু সেটা যশ পাওয়ার জন্য। এই লেখাটা লিখে আমি জনপ্রিয় হয়ে যাব, ফেমাস হয়ে যাব, ভাইরাল হবে, এই ধরনের দুরাশা না করাই ভালো। যদি এটার জন্য লিখতে যাও, তাহলে লেখাটা ভালো হবে না। তোমার লেখা যদি ভালো হয়, তাহলে তুমি অবশ্যই যশ বা খ্যাতি বা সুনাম বা সেলিব্রিটি অবশ্যই হবে। একটা লেখার মতো লেখা লেখো, দেখবে তুমি জনপ্রিয় হয়ে গেছো। ওই লেখাটার জন্য হয়তো তুমি অমর হয়ে থাকবে। আমরা যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি একটি গান 1952 সালে কবিতা হিসেবে লিখেছেন আব্দুল, একইভাবে জনপ্রিয় হয়ে আছে। তিনি যদি আজও বেঁচে আছেন, যদি বেঁচে নাও থাকতেন, কিন্তু একটি গানের জন্য, একটি কথার জন্য অমর হয়ে থাকবেন আজীবন, যত বছর, যত দিন, যতকাল বাংলা ভাষা থাকবে। তো দ্বিতীয় পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি অনেকেই করেন। আমি একজন সমরেশ মজুমদার, আমার খুব প্রিয় লেখক, তার একটা বক্তব্য শুনেছিলাম একবার, এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 1 কোটি টাকা পেলে লেখালেখি ছেড়ে দিব। এটি কখনো উচিত না। আমার আরেকজন প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, তার একটা উক্তি ছিল, নিজের আনন্দের জন্য লিখি। আমার আনন্দের জন্য আমি লিখি। আমার লেখা যদি কারো ভালো লাগে, তাহলে সেটা হবে আমার বোনাস পাওয়া, একটা এক্সট্রা প্রাপ্তি। টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগকে দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়। মানে কাউকে খুশি করার জন্য যদি আমি লিখি, কারো মন পাওয়ার জন্য যদি লিখি, কাউকে পটাবার জন্য যদি লিখি, বা অন্তত টাকা কামানোর জন্য যদি লিখি, যে লেখাটা লিখলে আমাকে 500টা টাকা দেওয়া হবে, 200টা টাকা দেওয়া হবে, সেটা কিন্তু খুবই ভুল হবে। কোনো লেখক যদি টাকার জন্য লেখেন, তাহলে তিনি কখনোই লেখক না। এটা আমি জোর দিয়ে বলবো যে টাকার জন্য আমি নিজেও লিখি না। আমি লেখক, আমি বই প্রকাশ করি, আমি প্রকাশক, কিন্তু কোনো কিছু আমি কারো কাছে একটা বই বিক্রি করে টাকা পাবো, সেই জন্যই কখনো করি না। বই যদি ভালোভাবে করতে পারি, লিখতে পারি, মানুষ যদি বুঝতে পারে, তাহলে নিজে এসে সেই বইটা সংগ্রহ করবে, সে যতদিন পর হোক, আমার মৃত্যুর পর হোক। কিন্তু টাকার আশা নিয়ে যদি বলি যে আমি এই বইটা প্রকাশ করলাম, এটা বিক্রি করে টাকা পাবো বা মানুষের পকেট কাটতে পারবো, তাহলে আমি কখনো ভালো লেখক হতে পারবো না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতি কিছু মঙ্গল সাধন করতে পারবেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, তবে অবশ্যই লিখবেন। তুমি যদি মনে করো যে আমার এই লেখার কারণে মানুষের উপকার হবে, তাহলে হয়তো তুমি সেটা লিখতে পারো। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন, তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ী দিকের সঙ্গে গণ্য করা যেতে পারে।
যে যাত্রাপালা যেগুলি হয়, বা সেরকম নিম্নমানের যে রোডের ক্যানভাসার যারা ওষুধ বিক্রি করে, ঠিক সেই টাইপের লেখক হয়ে আসলে কোনো লাভ নেই। তুমি কোনো মানুষ জাতির বা দেশের কোনো উপকার হবে তোমার লেখাটা পড়লে। তুমি হয়তো এমএস কলেজের গেটে বলবে যে একটা যাত্রী ছাউনি চাই, আমরা বর্ষাকালে বাসের জন্য বা গাড়ির জন্য দাঁড়াতে পারি না, সেই জিনিসটি যদি তুমি লেখো পত্রিকায়, ফেসবুকে বা কোথাও, কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়, হয়তো সেখানে একটা যাত্রী ছাউনি হলো, কলেজের ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে। তুমি হয়তো 2 বছর পড়াশোনা করে চলে গেলে, কিন্তু সেই জিনিসটা ভবিষ্যতে আরও সুন্দর হয়ে থাকবে। আমাদের পার্শ্ববর্তী কলেজ, মহিলা কলেজ, সেখানে একটি যাত্রী ছাউনি গেটে আছে এবং সেখানে নামটাও দিয়েছে ছাত্রী ছাউনি, যেহেতু সেটি শুধু মহিলা কলেজ, সেখানে ছাত্রী ছাউনি জিনিসটা সুন্দর করে লিখে দিয়েছে, যেটি আমার খুব মনে দাগ কেটেছে, আমার সুন্দর লাগে, আমার কাছে আমি যেহেতু দেখতে পাই। আমাদের এমএস কলেজের গেটে কোনো যাত্রী ছাউনি নাই। মনে হচ্ছে কোনো সময় কোনো ছাত্র যদি সেটা দাবি করে বা কেউ যদি সেই পক্ষে লেখে, হয়তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে, হয়তো কোনোদিন কোনো ইমার্জেন্সিতে দেখা যাবে যে সেখানে একটা যাত্রী ছাউনি হয়ে গেল, এটা সবার কাজে আসবে। এই ধরনের লেখায় লেখা উচিত। সেখানে লিখে তুমি কোনো টাকা পাবা, এই আশা করলে এই ধরনের লেখা না লেখাই ভালো। আমি কলেজকে নিয়ে একটি কবিতা লিখেছি। কলেজটা আমার খুবই প্রিয়, আমার কাছে স্বর্গের সমান। অনেকে বলেছে মানুষ তার কর্মক্ষেত্রকে, অনেকে হয়তো যেহেতু তাকে খাটতে হয়, তাকে চাকরি করতে হয়, চাকরি স্থান অনেকে পছন্দ নাও হতে পারে, কিন্তু নিজেটাকে স্বর্গ মনে করা অনেক বড় ব্যাপার বা স্বর্গীয় ব্যাপার, আমি সেটাই মনে করি। 4 নম্বর হচ্ছে, যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ধর্ম সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্য লেখনী ধরেন মহাপাপ। খুবই ইম্পর্টেন্ট একটা কথা তিনি বলেছেন, যে সত্য এবং ধর্মই হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য। সাহিত্যের মাধ্যমে সত্যটা আমরা প্রকাশ করব। আমাদের বড় বড় লেখক যারা, তারা কিন্তু সত্যিকার পথে, সাহিত্যের পথে গেছেন, জীবনের পথে গেছেন। এবং অন্য কোনো উদ্দেশ্যে যদি লেখালেখি ধারণ করো, উদ্দেশ্যমূলক লেখালেখি হচ্ছে এই লেখকের ভাষায় মহাপাপ। সেরকম বিভ্রান্তিকর কিছু লিখে, মানহানিকর কিছু লিখে অন্যের ক্ষতি করে আসলে কোনো লাভ নেই। বরং এমন কিছু করতে হবে যেটি সাহিত্য সৃষ্টি হবে, একই সাথে ধর্ম রক্ষা হবে। তোমার নিজস্ব একটি ধর্ম সবারই আছে, আমার আছে, তোমার আছে, সেই ধর্মের সত্যবাণীগুলো, সেই কথাগুলো তুমি সুন্দর করে প্রকারান্তর আনবে, নীতি নৈতিকতা থাকবে, সত্য সততা থাকবে, সেটাই হচ্ছে লেখার মূল কথা। যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না। আমরা সরাসরি ওনাকে ফেসবুকে লিখে ফেলি বা পত্রিকা দিয়ে দিই, এ ধরনের না করে লেখাটিকে একটু রেখে দেওয়া উচিত। কিছুকাল ফেলিয়া রাখিবেন, অন্তত বালিশের তলায় হলেও 10-12 দিন ফেলে রাখা উচিত। কিছুকাল পরে উহা সংশোধন করিবেন এবং লেখাটি অবশ্যই এডিট করতে হবে। অনেক লেখকই সেটা করতে পারে না, কোন জায়গায় ভুল হয়েছে, কোথাও সাধু সলিত ভাষা আসছে কিনা, ভাষাটি বাংলিশ হয়েছে কিনা, সেটা দেখে নির্ভুল বাংলায় লিখতে হবে। তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। তুমি যদি নিরপেক্ষভাবে পাঠক হিসেবে নিজের লেখাটা পড়ে দেখো, সেখানে অনেক ভুল পাবে, সেগুলো অবশ্যই এডিট করতে হবে, সংশোধন করতে হবে। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎসর্গ লাভ করে। তিনি 2-3 বছর একটা লেখা, একটা উপন্যাস বা একটা নাটক ফেলে রেখে তারপর প্রকাশ করতে বলেছেন। যদি আমি নিজেও সেটা অনেক সময় করি না, খুব দ্রুততার সাথে সেটা ছাপতে দিই। সেটা এমনকি নিজে যেহেতু প্রকাশক বলেছি, আমি একেবারে বই হিসেবে প্রকাশ করে ফেলি। যাহারা সাময়িক সাহিত্যের কার্যপ্রতি, তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। অর্থাৎ আমি আজকে লিখে ফেললাম, আমার সব কথা শেষ হয়ে গেল, তাহলে আমি কোনো আত্মতৃপ্তিটা পাবো না। লেখালেখির সবচেয়ে বড় কথা হচ্ছে আত্মতৃপ্তি লাভ, সেটা মহামূল্যবান, যে টাকা দিয়ে কখনো হয় না। সেই জিনিসটা যদি আমি পাই, আমার লেখা লিখে আমি স্যাটিসফাইড কিনা। আমি একটা লাইন লিখি বা একটা বই লিখি, সেটা কতটা মানুষের মনে দাগ কাটবে, তার আগে আমার নিজের মনে সেটা কতটা দাগ কেটেছে, আমি নিজে নিরপেক্ষ হয়ে পাঠক হিসেবে সেটা কিছুদিন ফেলে রাখার পর, ভুলে যাওয়ার পর উদ্ধার করে, পুনরুদ্ধার করে আবার পড়ে দেখবো। তারপর আরেকজনকে দিব, কোনো এডিটরকে দিব, তিনি ভালো করে দেখবেন, তারপরে সেটা প্রকাশ হবে। কিন্তু আমরা যারা লিখে অনেক সময় পড়েও দেখি না। তোমরা পরীক্ষার খাতাগুলো রিভিশন দিয়ে জমা দাও, নিজেদের ভুল নিজেদের সংশোধন করো, অন্তত পরীক্ষার খাতা 10 নম্বর বেড়ে যাবে। ভুল ছাড়ে আর খুঁজে পাবেন না, সেখানে লাল কালির দাগ ফেলতে পারবেন না। আজকে আমার মেয়ে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমি যখন প্রথম শিক্ষকতায় যোগদান করি 2003 সালে, সেই সময় একজন 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী, তার ক্লাসে আমাকে একটা কথা বলেছিল। ছোট্ট একটা মেয়ে, তাসফিয়া আলম, সে এখন কেমন আছে আমি আর জানি না। সেই স্কুলটি এখন নাই, অন্য একটি স্কুলে, টেকনিক্যাল স্কুলে পরিণত হয়েছে মুরাদপুরের মোড়ে। সেই স্কুলে সেই আমার ছাত্রী আমাকে জিজ্ঞেস করেছিল
যে আমি তো আপনি যা নোট দিয়েছেন ক্লাসে আমি হুবহু সেই নোটটা শিখেছি বা মুখস্থ করেছি এবং সেই নোটগুলো আমি পরীক্ষার খাতায় লিখেছি এবং আমার হাতের লেখা খুবই সুন্দর, আমার কোনো বানান ভুল হয়নি। কিন্তু আপনি আমাকে 10-এ 10 দেননি কেন? আমার নাম্বার কেন কেটেছেন বা আমাকে নাম্বার কেন কম দিয়েছেন? আমি সেই প্রশ্নের উত্তর আজকে কত বছর হবে, আজকে 18 বছর পরেও কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর পাইনি। বাংলা খাতায় স্যাররা নাম্বার দেয় না, আমি যদিও বেশি বেশি নাম্বার দিই, বেশি নাম্বার দিয়ে অনেক সময় বকাও খেয়েছি যে আপনি কেন বেশি নাম্বার দেন। আমি বেশি নাম্বার দিই দুইটা কারণে। একটা হচ্ছে যদি হাতের লেখা সুন্দর হয় তাকে 1 নাম্বার বেশি দিই, যদি তার বানান ভুল কম হয় তাকে আরও 1 নাম্বার বেশি দিই, অর্থাৎ 2 নাম্বার করে বেশি দিই। এই দুইটি কারণে হাতের লেখা সুন্দর হওয়া এবং একই সাথে বানান নির্ভুল হওয়া। আমার হাতের লেখা সুন্দর ছিল না, কিন্তু বানান নির্ভুল ছিল বলে আমার সমস্ত বন্ধুদেরকে আমি সবসময় আমার পেছনে রেখেছিলাম, তারা আমাকে টপকাতে পারেনি। যে বাংলায় অন্তত আমি কোনো কিছু না পড়ে না বুঝে না শিখেও যদি নিজের মনের মতো করে লিখতে যাই তাহলে আমার উত্তরটা অবশ্যই গ্রহণযোগ্য হয়েছে এবং সেখানে আমি প্রচুর নাম্বারও পেয়েছি। কিন্তু আমার হাতের লেখা তেমন সুন্দর কখনো ছিল না, এখনো নেই, কিন্তু আমি নাম্বার পেয়েছি। বানান কম ভুল হয়, সেই জন্য যদি আমি এখন বুঝতে পারি যে আমারও আসলে অনেক বানান ভুল হয় এবং মারাত্মক ভুল হয়, যেটা আসলে অমার্জনীয় সেরকম, অর্থাৎ নির্ভুল বলে কোনো মানুষ নিজেকে দাবি করতে পারবে না। যাই হোক, আমি এরপরের বিষয়টিতে আসি, সেটা হচ্ছে যে বিষয়ে যাহার অধিকার নেই সেই বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না। অর্থাৎ আমি শিক্ষক হিসেবে আমার শিক্ষার বিষয় নিয়ে আমি হয়তো কিছু বলতে পারবো, আমার ক্লাস চালু হোক, ক্লাস চালু হচ্ছে না, এখন একটা দাবি হচ্ছে যে অবিলম্বে কলেজগুলো খুলে দেওয়া হোক, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, আমরা ক্লাসে ফিরে যাই। করোনার ভয়ে যদি সরকার সতর্ক বা সময় নিচ্ছেন, আসলে খুব শীঘ্র হয়তো খুলে দেওয়া হবে, কিন্তু আমি সেই বিষয়টি নিয়ে হয়তো মতামত দিতে পারবো। যদি আমি ভয় এখনো মতামত দিই নাই বা বলি নাই যে আমার শিক্ষা প্রতিষ্ঠান বা আমার কলেজ খুলে দিন, জোর করে বলতে পারছি না, যেহেতু আমি নিজেও পর্যবেক্ষণে আছি, যে দেখা যাক, হয়তো কোনো সময় খুব শীঘ্র হয়তো খুলবে। বেশ কয়েকবার আশাবাদী হয়েও কাছাকাছি গিয়েও আবার ডেটটা হয়তো পিছিয়ে দিয়েছে, ছুটিটা বাড়িয়ে দেওয়া হয়েছে সেরকম। যে যতদিন নিরাপদ মনে করবে না ততদিন অন্তত শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিশুদেরকে, ছোটদেরকে বা ছাত্রছাত্রীদেরকে, সন্তানদেরকে আমরা বিপদে ফেলতে চাই না বা করোনাকে মহামারীতে পরিণত করতে চাই না। তো এখানে যে বিষয়টি নিয়ে আমি জানি না সেই বিষয়টি নিয়ে যেন আমি লেখালেখি না করি। আমাদের বঙ্কিমচন্দ্র কিন্তু আইনের মানুষ, যদি তিনি সাহিত্য নিয়ে লিখেছেন। আমাদের হুমায়ুন আহমেদ কেমিস্ট্রির মানুষ ছিলেন, রসায়ন বিজ্ঞানের শিক্ষক ছিলেন, তার ভাই মোহাম্মদ জাফর ইকবাল দেশের এই সময় সবচেয়ে জনপ্রিয় মানুষ। তিনি পদার্থবিজ্ঞানের শিক্ষক, কিন্তু তিনি সাহিত্য রচনা করেন, ছোটদের জন্য শিশু সাহিত্য রচনা করেন। তো যদি সেরকম ক্ষমতা থাকে তিনি অবশ্যই লিখবেন। কয়েকদিন আগে একজন সাংবাদিকের মৃত্যুবরণ করেছেন, মিজানুর রহমান খান। তিনি যদিও আইনের ছাত্র ছিলেন না, কিন্তু আইন বিষয়ে তিনি এত বেশি ভালো জানতেন, অনেক বড় বড় আইন বিশেষজ্ঞ, এমনকি তার জানা যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সাবেক বিচারপতি সহ অনেক মানুষ সেখানে এসেছেন তাকে শ্রদ্ধা জানাতে, শেষ বিদায় জানাতে, কারণ তিনি আইনটাও ভালো বুঝতেন, ওই বিষয়ে অনেক লেখালেখিও করতেন। তো এখানে বঙ্কিমচন্দ্র যদি নিষেধ করেছেন তুমি যা জানো না তার বাইরে যাবে না। আমি পরীক্ষার খাতায় যে বিষয়টি আমি জানি, যে একটু আগে বললাম, যে আমার ছাত্রী জিজ্ঞেস করলো যে কেন আপনি আমার নাম্বার কেটেছেন বা কেন আমাকে 1 নাম্বার কম দিয়েছেন। আপনি যা নোট দিয়েছেন, আমি যা শিখেছেন তাই হুবহু লিখেছি, আমার কোনো শব্দ, কোনো ওয়ার্ড ভুল হয়নি, কাটা যায়নি, আমার কোথাও দাগ পড়েনি, তাহলে আমাকে 10-এ 10 দেননি কেন? আমরা বাংলায় কখনো 10-এ 10 পাইনি, আমরা বাংলায় পেয়েছি 3, 4, 5, 6, সর্বোচ্চ 6 বা 7 পেয়েছি, 8ও পাইনি। কিন্তু আমি এখন আমার খাতায় 80% বা প্লাস মার্কস দিই বেশিরভাগ ছাত্রছাত্রীকে, যা তারা মোটামুটি লিখেছে। আমার এমএস কলেজের কাছে খুব ভালো রেজাল্ট হতো, আমি ভালো খাতা, ভালো উত্তর হয়তো আশা করি না। কিন্তু আমি তো শুধুমাত্র একটি কলেজের শিক্ষক না, আমি একই সাথে সমস্ত চট্টগ্রাম যত কলেজ আছে সব কলেজের শিক্ষক, কারণ তাদের পরীক্ষার খাতাগুলো তো আমার হাত দিয়ে কাটতে হয়। তাদের খাতায় তো আমি দেখি, আমার কলেজের খাতা তো আমি দেখি না। বিশেষ করে বোর্ড পরীক্ষার খাতা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা, আমি সারা দেশের শিক্ষক, শুধু একটি কলেজের শিক্ষক না। এবং যারা আমার কাছে পরীক্ষা দিতে আসে, আমার কলেজে পরীক্ষা দিতে আসে, তারা তো আমার কলেজের ছাত্রছাত্রী, তারা অন্য কলেজের, আমি তাদেরও শিক্ষক। তাহলে এই বিষয়টি মনে রেখেই সব ছাত্রছাত্রীকে নিজের আপন মনে করে আমি খাতাটা সেভাবেই মূল্যায়ন করি যে এই খাতাটা তো এমএস কলেজের খাতা হতে পারে। আমার দুর্বল ছাত্রটি হয়তো ভালো লেখেনি, মোটামুটি লিখতে পেরেছে, তার মনের ভাবটা প্রকাশ করেছে, আমার উত্তরটার কাছাকাছি পেয়েছে, আমি তাকে নাম্বারটা দিয়ে দিই। তার হাতের লেখা বা বানান এগুলো আমি একটু কম দেখি বা একটু ছাড় দিয়ে নাম্বার দেওয়ার চেষ্টা করি। সেই জন্য যদি আমাকে কথাও শুনতে হয়েছে আপনি এত লেখা, এত নাম্বার কেন দিয়েছেন, ছাত্র নিজে অভিযোগ করেছে আমার
হয়তো আমাকে প্রশ্ন করেছে আপনি এভাবে নাম্বার কেন দিয়েছেন 1 নাম্বার, 90 এর আনসার করে সে 70 পেয়েছে বলে আপত্তি জানিয়েছে, আপনার তো এত নাম্বার দেওয়া উচিত হয়নি। কিন্তু 90 এর আনসার করে তো 90 বাংলাতে দেওয়া হয় না। এই যে ছাত্রী জিজ্ঞেস করলো কেন আমাকে নাম্বার দেননি, আমি তার উত্তরটি আজও খুঁজে পাইনি। তারপর হচ্ছে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। বেশি পাণ্ডিত্য দেখাতে গেলে তোমার পণ্ডিতগিরি আসলে ধরা পড়ে যাবে। বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাঠ্যের বিশেষ হানিকর। এখানকার প্রবন্ধে ইংরাজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি উদ্ধৃত করব। অন্যের ভাষা কেন আমরা সেখানে প্রকাশ করব? আমরা কোটেশন দিয়ে অনেককে দেখা যায় যে এমন অনেক লেখা আমি পড়েছি, পুরো পত্রিকার 2 পৃষ্ঠা জুড়ে বিশাল লেখা লিখেছে, কিন্তু শেষে লিখেছে যে এই তখন যা পড়লেন সেই কথাগুলো আমার নয়, অমুকের বই থেকে নিয়েছি। তাহলে অমুকের বই থেকে পুরো একটা লেখা নিজের নামে মেরে দিয়ে প্রথমে 1 লাইন আর শেষে 1 লাইন দিয়ে তুমি কেমন লেখক? এই ধরনের অনেক লেখক আমি দেখেছি যারা হারিয়ে গেছে, যারা লেখক ছিল না কিন্তু ওই সময় নিজেকে অনেক বড় লেখক হিসেবে জাহির করেছে বা টাকা পয়সা দিয়ে পুরস্কার কিনে নিয়েছে, প্রচার পেয়েছে, কিন্তু আজকে সময়ের স্রোতে কালের গর্ভে তারা হারিয়ে গেছে। তো কেউ যদি পাণ্ডিত্য দেখাতে আসে, তিনি যত বড় পণ্ডিতই হন, আমার নিজের মনে হয় যে লেখালেখি হচ্ছে অনেক কিছু, সামান্য কিছু। আমি অনেক কিছু জানি কিন্তু সামান্য কিছু প্রকাশ করলাম, যেটা বঙ্কিমের এই লেখা আজকে পেয়েছি। অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এই সামগ্রী থাকিলে প্রয়োজন মতো আপনি আসিয়া পৌঁছিবে, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটলো আসবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য কিছুই হয় না। মানে আমি অযথা কোনো বিষয় সেখানে আরোপ করেছি বা দিয়েছি, সেটা আসলে খাটছে না, কিন্তু আমি বলেছি সেরকম কাজ না করে লেখা টু দ্য পয়েন্ট হওয়া দরকার। আমি যতটুকু বলতে চাই ঠিক ততটুকু, সেখানে বিভিন্ন ধরনের উপমা বা হাস্যরস সৃষ্টি করে এনে কবিতা দিয়ে, কোটেশন দিয়ে, কোরআন হাদিস দিয়ে বা উদ্ধৃতি দিয়ে এটাকে দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই। যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর ক্রিয়া বোধ হইবে সে স্থানটি কাটিয়ে দিবে, এটি প্রাচীন বিধি, আমি সে কথা বলি না। কিন্তু আমার পরামর্শ যে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শোনাইবে। যদি ভালো না হয়ে থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। একটি কথা আগে বলেছি যে কোনো পরীক্ষার খাতা জমা দেওয়ার আগে অন্তত 5 মিনিট বা 10 মিনিট সময় রাখবে। সেই পুরো পরীক্ষার খাতা সে যে বিষয় হোক, বাংলা বলে কথা নেই, এটি ভালোভাবে রিভিশন দিয়ে দেখবে নিজের ভুল কোন জায়গায় ছিল। নিজের ভুল তো আমরা দেখতে পাই না, সেই ভুলটা যদি তুমি নিজে ধরতে পারো তাহলে স্যারের খাতা কাছে যখন খাতা যাবে, স্যার খুব বেশি নাম্বার কাটার মতো, লাল দাগ দেওয়ার মতো লাইন হতে খুঁজে পাবেন না, লাল বৃত্ত দেওয়ার মতো জায়গা হয়তো পাবেন না, নির্ভুল যাবে, নিজেই ভুলগুলা ধরতে পারবে। ঠিক লেখা তো সেরকম যে আমি অন্যের কোটেশন দিয়েছিলাম, কৌতুক লিখেছি বা গদ্য কবিতা বা কিছু জুড়ে দিয়েছি, কিন্তু সেগুলি বারবার হয়তো পাঠকের বিরক্তি উৎপাদন করবে, বন্ধুদের কাছে দিলে তারা হয়তো রিজেক্ট করবে, তার চেয়ে নিজেই সেটা এডিট করে নির্ভুলভাবে ছোট করে প্রকাশ করি, কোনো অসুবিধা নেই। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। আমাদের চট্টগ্রামের একজন বিখ্যাত সুরকার ছিলেন, সুরকার সত্য সাহা। তিনি বলেছেন কেউ যদি অমর হতে চায়, জনপ্রিয় হতে চায় বা মৃত্যুর পরও বেঁচে থাকতে চায়, তাহলে তাকে এমন কিছু করতে হবে যে সব কাজ তাকে সহজ সরলভাবে করে যেতে হবে, স্বাভাবিকভাবে করে যেতে হবে, তাহলে তিনি অবশ্যই অমর হবেন, যেমন অমর হয়েছেন সত্য সাহা। এখানে বলছেন সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা, অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যেরকম বলি ঠিক সেরকম সহজ সরল হওয়া দরকার, বেশি আড়ম্বরের প্রয়োজন নেই। যিনি সোজা কথা আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। আমি কি বলতে চাচ্ছি সেটা যদি আমার পাঠক বুঝতে পারে তাহলে ঠিক আছে, কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। 11 নম্বর হচ্ছে কাহারও অনুকরণ করিও না, অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এরূপ লিখেছেন, আমি এরূপ লিখিবে, এ কথা কদাপি মনে স্থান দিও না। যে হুমায়ুন আহমেদ কেমন লিখেছেন, আমি তার মতো লিখে যদি হুমায়ুন আহমেদ হতে চাই, আমি হুমায়ুন আহমেদও হব না, গফরান উদ্দিনও হব না। সেই কারণে আমি গফরান উদ্দিন হব, হুমায়ুন আহমেদ বা রবীন্দ্রনাথ বা নজরুল হওয়ার আমার দরকার নেই। সেই কারণে বিদ্রোহী কবির মতো বিশ্বকবির মতো লিখতে হবে না, আমি আমার মতো লিখবো, তাহলে আমি আমার মতো কবি হব, সময় আমার নামও একটা জায়গায় চলে আসবে, সেটাই হচ্ছে কাম্য। যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণগুলি সংযুক্ত করার সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু হাতে টাকা চাই। একজন সাংবাদিকের
সবচেয়ে বড় শক্তি যে তার হাতে একটা ডকুমেন্ট থাকে, একটা প্রমাণ থাকে। আমার বিরুদ্ধে যদি কিছু বলেন সেটা অবশ্যই প্রমাণ হাতে নিয়ে প্রমাণ রেখে তারপর তিনি বলবেন। এই কারণে কিন্তু আমরা সাংবাদিকদের ভয় পাই, সিসি ক্যামেরাকে ভয় পাই, সেখানে তো ডকুমেন্টটা থাকবে, অস্বীকার করার উপায় নেই। তো এখানেও সেরকম তুমি কিছু লিখতে গেলে সেখানে হাতে প্রমাণ রেখে লিখতে হবে। হয়তো প্রমাণ দিতে হবে না, কিন্তু অস্ত্রটা তো আমার হাতে থাকতে হবে। সেই জন্য প্রমাণ রেখেই যে কথাটা আমি বলতে গেলাম, পরীক্ষার খাতায় আমাদের বলা হয় যে না জেনে কলম বসাবেন না। কাউকে লেখা কেটে দিলাম, কিন্তু হয়তো দেখা গেল যে বিষয়টা আমারই জানা নেই শিক্ষক হিসেবে, হয়তো লেটেস্ট কোনো বিষয় একটা বানান হয়তো শুদ্ধ এখন আসছে, কিন্তু আমি আগেরটা জানি। সেরকম অনেক লোক আছেন পুরনো বানান জানেন, নতুন বানানটা হয়তো জানেন না। যেখানে আমি শিক্ষক হিসেবে অনেক সময় মিস করে ফেলি যে আগের বানানটা তো এখন নাই, নতুন বানান আসছে, কিন্তু আমি আগের বানান ধরে নতুন বানানটা হয়তো কেটে দিলাম, 1 নাম্বার কম দিলাম, তাহলে তো সেটা আমারই ভুল। তাহলে প্রমাণ হাতে রাখবো, হ্যাঁ দেখো এই বইতে এই বানানটা আসছে, সেটাই শুদ্ধ, তুমি যেটা লিখেছো সেটা ভুল। যেন কেউ প্রটেস্ট করলে আমরা সেটা পরীক্ষক নিরীক্ষক হিসেবে অন্তত উত্তরটা দিতে পারি। ছাত্রছাত্রী বলে তাদেরকে যেন জানাতে পারি যে এই কারণে তোমার এই নাম্বারটা কেটেছি। আমি যেমন উত্তর দিতে পারি যে কেন তার নাম্বার আমি কম দিয়েছি বা কেটেছি। তো লাস্ট যে শেষ 13 নম্বর পয়েন্ট, আনলাকি 13, সেটি হচ্ছে বাংলা সাহিত্য বাংলার ভরসা। যদিও বাংলা হবে, এটা অনেক আগের লেখা। এই নিয়মগুলি বাংলার লোকদিগকে দ্বারা রক্ষিত হলে বাংলা সাহিত্যের উন্নতি ব্যাগে হইতে থাকিবে। অর্থাৎ যে নিয়মগুলি উনি বলেছেন 12টা নিয়ম, সেগুলি যদি বাংলার লেখকরা অনুকরণ করেন, অনুসরণ করেন, তাহলে বাংলার লেখকরা উপকৃত হবে। আশা করছি যে আমার কাছে মনে হয়েছে আমি একজন লেখক হিসেবে এগুলি আমারও অনুকরণ করা দরকার। আমি লিখছি অনেক বছর ধরে, 3 যুগের কাছাকাছি, 30 বছরের উপরে, কিন্তু এই কথাগুলো আমার কাছে নতুন মনে হলো, যদিও আগেও পড়েছি বা আগেও জেনেছি। তোমরা যারা লেখক না কিন্তু পাঠক বা তোমরা ছাত্র, তোমাদের এইগুলি মনে রাখা দরকার। এবং সবাই আমরা কিছু না কিছু কিন্তু লেখার চেষ্টা করি, অন্তত ফেসবুকের উন্মুক্ত মাঠ, উন্মুক্ত ওয়ালে সবসময় আমরা তো আমাদের মনের ভাব প্রকাশ করেই চলেছি। তাহলে সেখানে হলো যেন আমরা এগুলি বলতে পারি যে আমরা অবশ্যই অবশ্যই এই বঙ্কিম যে লেখকদের উদ্দেশ্যে যা বলেছেন সেগুলো যদি অনুকরণ করি, অন্তত একটা পয়েন্ট ধরা হলো যদি আমরা সেটা অনুযায়ী লেখার চেষ্টা করি, পরীক্ষার খাতা বলে কথা নেই, তোমার জীবনের কথায় আশা করছি সেটা তোমরা মনে রাখবে। এখান থেকে যতটুকু মনে রাখতে পারো ততটুকু যদি অনুসরণ করো, তাহলে আমার মনে হয় যে তুমি নিজেও একজন ভালো লেখক হিসেবে পরিচিত হতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে, এমনকি সেলিব্রিটিও হতে পারবে। যাই হোক, আমার প্রিয় লেখককে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। তোমাদেরকে আবারও এই সুন্দর সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই আমরা আমাদের সত্যিকার ক্লাসে ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। খুদা হাফেজ।